সংসদ নির্বাচনের আগেই আগামী নভেম্বরে গণভোট করার প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী। সোমবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এ বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরেন দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে কারচুপি হবে না। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। পিআর পদ্ধতিতে নির্বাচন, আলাদা দিনে গণভোট এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা সহ নানা ইস্যুতে আলোচনা করতে ইসিতে আসে জামায়াতের একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার ও ইসি সচিবের সাথে বৈঠক করেন তারা। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে দলটির নেতা বলেন, নভেম্বরে আলাদা করে গণভোটের আয়োজন করতে কমিশনের কাছে যুক্তি তুলে ধরেছেন তারা। আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে, কারণ দুইটা বিষয়। একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দিনের ভোট রাতে হবে না। আগে তো ট্রেডিশনালি ছিল, কিন্তু আমরা দেখছি 54 বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করে নাই, বরং অসুস্থ নির্বাচন আমরা পেয়েছি। সে কারণে আমরা বলেছি পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। তো আমরা বলেছি যে আপনারা দুইটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত। তারপরে এটার ফেট কী হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে। তিনি জানান, প্রবাসী ভোটাধিকার নিশ্চিতে ইসির কার্যক্রম নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ জামায়াত ইসলামী। আমরা কতগুলো মৌলিক বিষয়ে আমরা ফারজানা আক্তার, ৭১, ঢাকা। পিআর নিয়ে চলমান আন্দোলন উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার তিনি বলেন, বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। কেউ কেউ ৭১-এর পরিচয়কে ভুলিয়ে দিতে নতুন চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। শফিকুল হকের প্রতিবেদন। চলতি মাসে 17 তারিখ স্বাক্ষর হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ। 30টিরও অধিক রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হওয়া এই সনদের বাইরেও আলোচনায় আছে বেশ কিছু সংস্কার প্রস্তাব। যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসেবে নিয়ে আসবে। বিএনপি শুরু থেকেই পিআর পদ্ধতির বিরোধিতা করে আসছে। এই দাবিতে চলা আন্দোলনে উদ্বেগ জানিয়েছেন দলটির মহাসচিব। খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময়ে অংশ নিয়ে মির্জা ফখরুল কথা বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ নিয়ে দলের অবস্থান সম্পর্কে। সমালোচনা করেন ৭১-এর চেতনাকে ভুলিয়ে নতুন চিন্তা সামনে আনারও। আজকে রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে 1971 সালের যে জন্য আমরা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতার যুদ্ধ, আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি, আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনা সামনে নিয়ে আসার প্রচেষ্টা চালানো, এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। এ সময় আগামী নির্বাচনে খ্রিস্টান সম্প্রদায়ের সহযোগিতাও প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। সারা দেশেই সেই সমর্থনটা আমাদের প্রয়োজন আছে, শুধু একটি পার্টিকুলার। শফিকুল হক, ৭১, ঢাকা। ঢাকা 7টি বড় সরকারি কলেজে একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে দিনভর আন্দোলন করেছে শিক্ষার্থীরা। সোমবার সকালে 7 কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে সড়ক বন্ধ করে অবস্থান করছে শিক্ষার্থীরা। আগামী 3 দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আরও জানাচ্ছেন আশিক মাহমুদ।
পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষা ভবন ঘেরাও করতে বেলা 11:30টার দিকে 7 কলেজের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষা ভবন মোড়ে জড়ো হয়। এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে সড়কের দুই পাশে অবস্থান নেয় শিক্ষার্থীরা। চলে আন্দোলন। তাদের একটাই দাবি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। রাষ্ট্র আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে তোমাদের পক্ষে আমরা আছি, তোমাদের পক্ষে আমরা আছি, কিন্তু রাষ্ট্র বারবার আমাদের সাথে তালবাহানা শুরু করছে। আমরা অধ্যাদেশ ছাড়া আমরা বাসায় ফিরে যাব না। আজকে যতক্ষণ না পর্যন্ত আমাদের অধ্যাদেশ দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। তারা আমাদেরকে বিভিন্নভাবে ঘোরাচ্ছে, মানে আমাদেরকে এক ধরনের পুতুল করে রাখা হয়েছে। গত 26 মার্চ 7 কলেজ একীভূত করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। প্রস্তাবিত নাম নির্ধারণ করা হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। খসড়া অনুমোদনের এতদিনেও চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজকে আমাদের 12 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ে আমরা এখন আসতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি 7 কলেজের যে সকল শিক্ষা ক্যাডাররা আছে তারা সাধারণ শিক্ষার্থী অনার্স মাস্টারদের প্রতি একটা তাদের বিরূপের ধারণা পোষণ করছে। তারা চাচ্ছে জানে এই প্রস্তাবিত জানে এই বিশ্ববিদ্যালয় না হয়। এই খসড়া প্রণয়ন করার পর থেকে যে বিশ্ববিদ্যালয়ে আমাদের যে কলেজের যে ক্যাডাররা আছে তারা নানানভাবে নানা প্ররোচনায় আমাদের ভাবে তারা চাচ্ছে না যে এই বিশ্ববিদ্যালয়টা গঠিত হোক। আন্দোলন চলাকালে দুপুরে শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামী 3 দিনের মধ্যে দাবি বাস্তবায়ন সহ 4 দফা দাবি তুলে ধরা হয়। 3 দিনের যে কোনো কোন দিন যে কোনো একদিন কোন দিন অধ্যাদেশটা দিবে সেটা এখানে এসে যতক্ষণ না জানাবে আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান রাখবো। এদিকে বিকেলে দাবি নিয়ে আলোচনা করতে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যায়। পুলিশের পক্ষ থেকে বলা হয় শান্তিপূর্ণ কর্মসূচিতে সহায়তা করবেন তারা। এটি খুব শর্ট টাইমে আমার মনে হয় এটা সমাধান হয়ে যাবে এবং অধ্যাদেশ আপনারা পেয়ে যাবেন, কিন্তু প্রতিটা কাজের একটি প্রক্রিয়াগত বিষয় আছে, কিছুটা সময় লাগতে পারে প্রক্রিয়াগত কারণে এটি শেষ পর্যায়ে আছে। আমার জানা মতে এটি শেষ পর্যায়ে আছে এবং আজকেও আমরা চাই যে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। আপনাদের দাবি দেওয়াটা আমরা কিন্তু অতীতেও দিয়েছি, অতীতেও সহযোগিতা করেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অবশ্যই যে কোনো ইতিবাচক বিষয়ের সাথে আছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারিতে গড়িমসি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন 7 কলেজের শিক্ষার্থীরা। আশিক মাহমুদ, 71, ঢাকা। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সোমবার শিক্ষকদের সাথে সংহতি জানায় বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দল ও সংগঠন। তারা সরকারকে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। একই দিনে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক ও কর্মচারীরা। গতকাল পুলিশের সঙ্গে সংঘর্ষের পর প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত এখানেই অবস্থানের ঘোষণা দেন তারা। মাত্র 500 টাকা এই বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়ে দেওয়া হলো এবং আমাদেরকে যেভাবে অপমান করা হলো সেই অপমানের প্রতিবাদে আমরা আজকে গতকালকে থেকে এখানে অবস্থান করছি। আমাদের মাত্র 20% বাড়ি ভাড়া দেওয়ার কথা বলে 5% দিয়ে ভিখারির মতো ফিরিয়ে দিল, তাড়িয়ে দিল। শিক্ষা কোথা থেকে আসবে? শিক্ষকের এই দিনও দশা যদি মোচন না হয়। প্রত্যন্ত অঞ্চল গ্রামাঞ্চলের কোনো প্রতিষ্ঠানে বেতন দেয় না, সেশন চার্জ দেয় না, এমনকি শিক্ষকদের নিজেদের পকেট থেকেও প্রতিষ্ঠান চালানো লাগে। শিক্ষকদের সাথে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। তারা দ্রুত দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানান। আগামী দিনে নির্বাচনকে সঠিক এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমি মনে করি এই অবস্থান যে কর্মসূচি চলছে এটাকে যাতে সুন্দরভাবে একটা সমাধানের দিকে আসা যায়। প্রধান উপদেষ্টার 1 নম্বরের কাজই হবে এই শিক্ষকদেরকে তাদের স্কুলে ফিরে যাওয়ার ব্যবস্থা করা। শিক্ষকদেরকে ন্যূনতম এখন তাদেরকে বাসা ভাড়া দেয় 1500, বাড়াইছে 1500। তাইলে শিক্ষা উপদেষ্টা আপনারে বলি 1500 টাকা না 15,000 টাকায় ইনকিলাব মঞ্চ আপনারে একটা বাসা ভাড়া করে দিবে, আপনি থাকবেন? যদি 15,000 টাকা বাসা ভাড়ায় আপনি এখন এবং মরা পর্যন্ত থাকতে পারেন তাইলে আমাদের শিক্ষকদের কোনো সমস্যা নাই। কর্মসূচিতে অংশগ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল। যে কোনো পরিস্থিতিতে শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দেন তারা। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।
এদিকে শিক্ষার্থীদের অবরোধে প্রেস ক্লাব, দোয়েল চত্বর ও কার্জন হল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনগুলোকে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীরা। এখনও রাস্তা না ছাড়তে অনড় শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন মামুন হোসেন। এই ফ্লাইওভার দ্রুত চলাচলের জন্য, কিন্তু শাহবাগ থেকে প্রেস ক্লাব এলাকায় তীব্র যানজটের রেশ ছড়িয়ে পড়ে এখানেও। সবচেয়ে নাজুক অবস্থা প্রেস ক্লাব ও হাইকোর্ট সংলগ্ন সড়কগুলোতে। এখানে শিক্ষা ভবনের সামনে অবরোধ করেছেন ঢাকার 7 কলেজের শিক্ষার্থীরা। সড়কগুলো ঘুরে দেখা যায় অন্যান্য দিনের চাইতে এদিন যানবাহনের চাকা ঘুরেছে ধীর গতিতে। ফলে প্রধান প্রধান মোড়গুলোতে বেশি সময় ধরে আটকে থাকতে হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণেও হিমশিম খেতে হচ্ছে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেদিন হচ্ছে আন্দোলন রাস্তায় থাকে আর কি, ওই দিন আমাদের জন্য প্রেশার হয়ে যায়, রাস্তায় অনেক বেশি চাপ সৃষ্টি হয়। যানজটের কারণে আমাদের তো একটু কষ্ট বেশি হয় আর কি। যে রাস্তাটা বন্ধ আছে সেটা তো ভিআইপি রাস্তা, তো ম্যাক্সিমাম গাড়ি সচিবালয়ের গাড়িগুলো এদিক দিয়ে যাচ্ছে, ওটা ডাইভারশন দিতে হচ্ছে আমাদের। তো এটা ডাইভারশন দিতে অনেক সময় লাগতেছে। ভোগান্তিতে পড়েন ব্যক্তিগত আর গণপরিবহনে চলাচলকারীরা। একই অবস্থা পথচারীদেরও। এভাবে আন্দোলন করে রাস্তা আটকে মানুষের দুর্ভোগ করে আন্দোলন করাটা এটা যুক্তিসঙ্গত না আমার মতে। রাস্তা বন্ধ করাটা তো এটা ঝামেলা, অ্যাম্বুলেন্সের রুগী নিয়ে মনে করেন যাইতে ঝামেলা হইলে এখন তো দেশে এইটা বেশি। সরকার একটা দিক নির্দেশনা থাকা উচিত যে কারো কোনো আন্দোলন যদি হয় ফিক্সড একটা নির্দিষ্ট জায়গা থাকবে, এবং শুধু এক জায়গা ব্লক করা হয় না, দেখা যায় যে কয়েকটা সেক্টর যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো ব্লক করে দেওয়া হয়। এতে করে অসুস্থ মানুষের বেশ ক্ষতি হয়। অটো রিক্সা ঢিলে গেছে না ভাই, জাম বেশি লাগে আরো ভাই। কিছু হইলে মনে করেন না, যেই কোনো কিছু হইলে রাস্তা বন্ধ করে দেয়, ঘন্টার পর ঘন্টা জামে বসে থাকতে হয়। আমরা কি করব, আমরা নিরুপায়। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষও। এরা এই আন্দোলন করে আমাদের মতন সাধারণ মানুষের ক্ষতি করে। যানজট হলে তো আমাদের ইনকাম কম হয়, আমরা কাজ করতে রাস্তা খুব গাদারে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। মামুন হুসাইন, 71, ঢাকা। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ। সোমবার সচিবালয়ে তিনি বলেন, আমরা টাকা লুট করিনি, পালানোর দরকার নেই। উপদেষ্টা জানান, সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ নিয়ে আর এগোবে না সরকার। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। এটা অনেক কারণ আছে। 990 এজেন্সির হজ ও ওমরা বাবদ আটকে থাকা প্রায় 38 কোটি টাকা সৌদি থেকে উদ্ধার করেছে সরকার। এ নিয়ে ধর্ম উপদেষ্টা সোমবার সচিবালয়ে ব্রিফিং করেন। আমরা সৌদি ফান্ড থেকে এনে এখন আমাদের ফান্ডে জমা হয়েছে। এরপর সাংবাদিকরা জানতে চান সেফ এক্সিট নিয়ে সরকারের ভাবনা কি। জবাবে উপদেষ্টা জানান, নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বর্তমান সরকার। আমার বাইরে সেফ এক্সিট, আমি কোথাও রাস্তায় গিয়ে বলে শুয়ে থাকবো? এই দেশ আমার, আমরা দায়িত্ব, আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি। এটা আমাদের কত বড় সফলতা। একটা নির্বাচিত সরকারের কে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই। আর আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই, ফলে আমাদের যে লুকিয়ে থাকতে হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, ছাত্র আন্দোলনকারীদের সাথে সরকারের কোনো দূরত্ব নেই। এটা নাহিদ সাহেব ভালো বলতে পারবেন, এটা তো আমার পক্ষে বলা ঘটে। আমার তো মনে হয় না দূরত্ব তৈরি হয়েছে। রাজনীতির কারণে অনেকে অনেক কথা বলেন, সবগুলো তো আর 100 ভাগ নীতিতে মাপা যায় না। আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো, পলিটিক্যাল লিডারদের সাথেও আমাদের সম্পর্ক ভালো। প্রত্যেকের সাথে আমরা সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডক্টর খালিদ জানান, প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয়টিতে অগ্রসর হবে না সরকার। উনি এটাও আবার বলেছেন, সঙ্গীত শিক্ষার যে ঘোষণাটা এটা খুব দ্রুত বাস্তবায়িত হচ্ছে না। যাবে না, হেফাজত দাবি করছে। উনি বললেন যে এটা এখন আর হচ্ছে না, এখন আমরা এই বিষয়ে আর অগ্রসর হচ্ছি না। এ পর্যন্ত হজ নিবন্ধনকারীর সংখ্যা 60,000। উপদেষ্টা জানান, নিবন্ধনের সময় বাড়ানো হতে পারে। নুরনবী সরকার, 71, ঢাকা।
সরকারের নিরপেক্ষতা নিয়ে ওঠা প্রশ্নকে উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি জানান, দলগুলো যেসব অভিযোগ করছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। একজন বিশ্লেষকও মনে করেন টিম ইউনূস আগের চেয়ে এখন নিরপেক্ষভাবে কাজ করছে। সম্প্রতি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি, জামাত ও এনসিপির নেতারা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। গত শনিবার আলাদা দুইটি অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন, সরকারের কোনো উপদেষ্টা তাদের নিরপেক্ষতা হারিয়েছে। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের বিরুদ্ধে সেফ এক্সিটের অভিযোগ তোলেন। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যায়। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। সব ঠিক থাকলে আগামী 4 মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এর আগে উপদেষ্টাদের বিরুদ্ধে আনা অভিযোগ শুধুই রাজনৈতিক নাকি সত্যি এমন কিছু ঘটছে? উপদেষ্টারা চূড়ান্তভাবে তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখছেন এবং আমরা এমন কোনো এভিডেন্স পাই নেই যে যে কোনো অ্যাডভাইজার কোনো পলিটিক্যাল পার্টির সাথে সখ্যতায় আমরা দেখি না, তারা নিউট্রাল। প্রেস সচিব বলেন, একটি সুন্দর নির্বাচন আয়োজনে সব উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো যেহেতু সরকারেরই অংশীজন, তাই কী কারণে তারা অভিযোগ করছে তা নিয়ে মন্তব্য করবেন না। পলিটিক্যাল পার্টি আমাদের অংশীজন, এই জন্য আমরা এই বিষয়ে কমেন্ট করতে চাই না। বাট আমি এটা বলতে পারি, আমাদের অ্যাডভাইজাররা ওনারা প্যাট্রিয়টিক, দেশপ্রেমিক, ওনারা দেশের জন্য তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, আগের থেকেও সরকার নিরপেক্ষ। মানে এনসিপি তাকে চালাচ্ছে, এই ইমেজ থেকে সে বেরিয়ে এসছে। সব দলকে সরকার সমান গুরুত্ব দিচ্ছে বলে মনে করেন তিনি। মোহন ইসলাম, ৭১, ঢাকা। গত 1 বছরে প্রতি 2 জনের মধ্যে 1 জন এবং সারা জীবনে 4 জন নারীর মধ্যে 3 জনই স্বামীর সহিংস আচরণের শিকার। স্বামীর পরকীয়া থাকলে 2.5 গুণ, আর যৌতুক লোভী বা মাদকাসক্ত হলে দ্বিগুণ বাড়ে সেই নির্যাতন। কিন্তু আইনি সহায়তা নেন মাত্র 7%। সোমবার এই পূর্ণাঙ্গ প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে UNFPA। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS ও জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রকাশিত এই পূর্ণাঙ্গ প্রতিবেদন বলছে, স্বামী বা সঙ্গীর হাতে গত 1 বছরে সহিংসতার শিকার প্রতি 2 জনে 1 জন নারী, আর জীবনে অন্তত একবার স্বামীর দ্বারা সহিংসতার শিকার প্রতি 4 জনে 3 জন নারী। এছাড়া 3 জনে 1 জন স্বামীর দ্বারা যৌন নির্যাতনের শিকার। বিবাহিত 7%-এরও বেশি নারী অন্তঃসত্ত্বা অবস্থায়ও শারীরিক সহিংসতা এবং 5%-এর বেশি যৌন সহিংসতার মুখে পড়ছেন। কিন্তু সহিংসতার শিকার প্রতি 3 জনের 2 জন নারী এ নিয়ে কখনো মুখই খোলেননি। We learned that 1 in 2 women still don't know where to report the violence. And we also learned that women don't seek help and they don't even report it because they don't believe that there's going to be an outcome. We have this opportunity to use this data to update this national action plan on violence against women. নারীর প্রতি সহিংসতায় সাহায্য নেওয়ার হেল্পলাইন 109 সম্পর্কে জানেন না 12% নারী। মাত্র 14.5% সহিংসতার শিকার নারী চিকিৎসা সেবা আর 7.4% আইনি পদক্ষেপ নিয়েছেন। ডোমেস্টিক ভায়োলেন্স একটা কগনিটিবল অফেন্স নাই, তাই মেয়েদের কাছে এটা কিন্তু সেভাবে অ্যাকসেপ্টেড হয়নি। সেক্ষেত্রে সে অনেক সময় সাজিয়ে নিয়ে বলে যৌতুকের জন্য, যেহেতু শুধু ডোমেস্টিক ভায়োলেন্স পেনাল কোডে আছে, ওইটাতে সে এমন কোনো হেল্প পাবে না। তো এই মামলা করলে হয়ে যাচ্ছে সে মিথ্যাবাদী, কারণ নাই ধারা, আর ওইটাতে করলে সে কোনো লাভই পাচ্ছে না। তবে 1 দশকে অন্যান্য প্রায় সব সূচকে নির্যাতন বাড়লেও নারীর উপর স্বামী বা সঙ্গীর সহিংসতার হার 17% কমেছে। আমরা 4 পা আগাচ্ছি, 3 পা পিছাচ্ছি, আবার মাঝে মাঝে মনে হয় 3 পা আগাচ্ছি, 4 পা পিছাচ্ছি। 26% নারী ফোর্সড সেক্সের শিকার। দাম্পত্য জীবনেও ধর্ষণ ঘটছে। আমাদের নারী সংস্কার কমিশন থেকে আমরা একটা প্রস্তাব করেছিলাম যে এই বৈবাহিক সম্পর্কে যে ধর্ষণ, সেটাকেও আইনের অধীনে আনা হোক। আপনারা সবাই জানেন এটা নিয়ে এটা হুলস্থুল হয়ে গেল। এর মধ্যে পপুলেশনকে যদি আপনি রিলেট করেন তাহলে আরো এটা মিনিংলেস। তার সাথে যদি আবার 64% সাইলেন্স, যারা কিনা বলেই না, ওটাকে যদি অ্যাড করেন তাহলে এই ফাইন্ডিংস কোথায় যেয়ে দাঁড়ায়?
প্রতিবেদনে এবার নতুনভাবে যুক্ত হয়েছে শতকরা ৮.৩% নারীর প্রযুক্তির মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার হওয়ার তথ্যও। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।